নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের প্রিয় নাতাশা। আজ আমি আপনাদের সাথে এমন একটা গল্প ভাগ করে নেব, যা হয়তো আপনাদের অনেকেরই জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রতিচ্ছবি। এই গল্পটা আসলে আমার নিজের জীবনের না হলেও আমার খুব পরিচিত একজনের জীবন থেকে নেওয়া, যিনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত ফলোয়ার। তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, কারণ তার জীবনের এই অধ্যায়টা আজও সমাজের চোখে হয়তো ভুল বলেই বিবেচিত হবে। কিন্তু আবেগ আর বাস্তবতার লুকোচুরি খেলায় অনেক সময় এমন কিছু সম্পর্ক তৈরি হয়ে যায় যার কোনো সামাজিক স্বীকৃতি থাকে না, থাকে শুধু দুটি মনের গভীর টান। এই গল্পটা শুনলে আপনারা হয়তো বুঝবেন কিভাবে একজন সাধারণ নারী তার অতি সাধারণ জীবনে এক অসাধারণ অনুভূতির জালে জড়িয়ে পড়ে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, যদি আমাদের এই ধরনের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্পটা শুনতে শুনতে যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে মন দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো একটা অংশে আমি আমার ইমো নম্বরটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক সেই গোপন সম্পর্কের গল্প। শুনুন, আমার নাম হলো শ্রাবণী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্রাবণের মতো স্নিগ্ধ। কিন্তু আমার জীবনের গল্পটা ঠিক ততটা স্নিগ্ধ ছিল না, বরং ছিল অনেক বেশি জটিল আর অপ্রত্যাশিত। আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হল। স্বামী, সংসার, ছোট্ট একটা চাকরি, সব মিলিয়ে দিব্যি চলছিল আমার জীবন। কোনো অভিযোগ ছিল না, কোনো বিশেষ আকাঙ্ক্ষাও ছিল না। স্বামী সৌরভ একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে। মাঝে মাঝে অফিসের কাজে ওকে বাইরে যেতে হয়, কখনো দুদিনের জন্য, কখনো বা তারও বেশি। তখন বাড়িতে আমি একা থাকি। আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট, দোতলায়। বলতে গেলে বেশ শান্তিপূর্ণ এলাকা, একদম শহরতলির শেষ প্রান্তে। একদিন প্রায় বছরখানেক আগের কথা। আমি তখন বাড়িতে একা। সৌরভ তখন অফিসের কাজে বাইরে গেছে, ফিরে আসবে 2 দিন পর। সন্ধে নেমেছে সবে। টিভিতে পছন্দের সিরিয়ালটা দেখছিলাম। হঠাৎ করেই বিদ্যুতের ঝলকানি আর সাথে সাথে করকরে শব্দ। বুঝলাম লোডশেডিং হবেই হবে। আর হলোও তাই। পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। আমার একটু মন খারাপ হলো, কারণ এমন অন্ধকারে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। হ্যারিকেনটা জ্বালিয়ে বারান্দায় গিয়ে বসলাম। হালকা বৃষ্টি শুরু হয়েছে, সাথে হিমেল বাতাস। সেদিনের সেই বাতাসটাই হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কে জানে। বারান্দায় বসে আমি একাকী রাতের আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎই আমার পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে একটা গলা ভেসে এলো। কি ব্যাপার শ্রাবণী দেবী, অন্ধকারে বসে আছেন দেখছি। আমি চমকে উঠলাম। এই ফ্ল্যাটে নতুন একজন ভাড়াটে এসেছেন মাসখানেক আগে। নাম অয়ন। ভদ্রলোক সরকারি চাকরি করেন, ট্রান্সফারের কারণে এসেছেন এই এলাকায়। আমি তাকে সচরাচর খুব বেশি দেখতাম না, কারণ আমি সকালে অফিসে যাই আর উনিও সকালে অফিসে যান। শুধুমাত্র লিফটে যাতায়াতের সময় অথবা কোনো দরকারে হালকা হাই হালো ছাড়া আর কোনো কথা হয় না। ভদ্রলোকের বয়স হয়তো আমার স্বামীর কাছাকাছি, 30-এর কোঠায়। একা থাকেন, তার স্ত্রী গ্রামে থাকেন, তিনি প্রতি সপ্তাহে একবার গ্রামে যান। এইটুকু তথ্য আমি লিফটের দারোয়ান আঙ্কেল আর আমাদের পাশের বাড়ির মেঝো কাকিমার থেকে জেনেছি। হ্যাঁ অয়নবাবু, লোডশেডিং হয়ে গেছে, তাই বারান্দায় বসে একটু হাওয়া খাচ্ছিলাম। আমি মৃদু হেসে উত্তর দিলাম, তা ঠিক, এমন বৃষ্টি ভেজা সন্ধ্যায় বারান্দায় বসে থাকলে বেশ ভালো লাগে। কিন্তু এই যে একা অন্ধকারে বসে আছেন, ভয় লাগছে না? তার গলায় এক ধরনের নরম কৌতুক ছিল। আমি একটু ইতস্তত করে বললাম, ভয়? ধুর, অভ্যেস হয়ে গেছে। সৌরভ তো প্রায় বাইরে যায়। ও, আপনার স্বামী বাড়িতে নেই বুঝি? তার গলায় এক ধরনের সূক্ষ্ম পরিবর্তন আমি যেন অনুভব করলাম। হয়তো এটা আমার মনের ভুলও হতে পারে। না, অফিসের কাজে গেছে, 2 দিন পর ফিরবে, আমি বললাম। আমাদের বারান্দা দুটো একদম মুখামুখি ছিল না, তবে এতটাই কাছাকাছি ছিল যে কথা বলা যেত। মাঝখানে শুধু একটা সরু গলি। আমি তার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, শুধু তার আবছা ছায়া আর সিগারেটের লালচে টিপ। চা খাবেন শ্রাবণী দেবী? আমি সবে চা বানিয়েছি, যদি কিছু মনে না করেন দিতে পারি। তার প্রস্তাবটা বেশ অপ্রত্যাশিত ছিল। আমার একটু দ্বিধা হলো। একজন নতুন প্রতিবেশী, আর তাও এই গভীর রাতে একা থাকা অবস্থায়। কিন্তু তার গলায় কোনো অশালীনতার আভাস ছিল না, বরং ছিল এক ধরনের নিরীহতা। তাছাড়া চা আমার খুব প্রিয়। যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে 1 কাপ নিতে পারি, আমি হাসি মুখে বললাম। অসুবিধা কিসের? আপনার জন্য 1 কাপ চা নিয়ে আসতে পারি।
আপনি বসুন। তিনি বললেন। 5 মিনিট পর আমার দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি অয়নবাবু হাতে একটা চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে, তার মুখে একটা মৃদু হাসি, শার্টের হাতা গোটানো, কাঁধের কাছে কয়েক ফোঁটা বৃষ্টির জল। আসুন ভেতরে অয়নবাবু। আমি তাকে ভেতরে আসার জন্য আহ্বান করলাম। না না শ্রাবণী দেবী, আপনি কষ্ট করে আমার থেকে চা নিন। এই যে। তিনি কাপটা আমার দিকে এগিয়ে দিলেন। আমি কাপটা নিলাম। তার হাত আমার আঙুলে হালকা ছুঁয়ে গেল। মুহূর্তের জন্য একটা অদ্ভুত শিহরণ আমার শরীরে বয়ে গেল। এমনটা আমার আগে কখনো হয়নি। হয়তো অন্ধকারে আর বৃষ্টির এই আবহাওয়াতে, অথবা এই প্রথম কোনো অচেনা পুরুষের এই ধরনের নৈকট্য আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছিল। আমি জানি না। ধন্যবাদ অয়নবাবু, আমি বললাম। ঠিক আছে, আমি চলি তাহলে। ভালো থাকবেন। তিনি ঘুরে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে চায়ে চুমুক দিলাম। অদ্ভুত ব্যাপার, চাটা খুব সুস্বাদু ছিল, আর ওই হালকা স্পর্শটা যেন আমার মনে গেঁথে গিয়েছিল। সারা রাত আমার আর ঠিকমতো ঘুম হল না। বারবার অয়নবাবুর কথা মনে পড়ছিল, তার হাসি, তার সেই হালকা হাতের স্পর্শ। আমি নিজের ওপর বিরক্ত হচ্ছিলাম। কি হচ্ছে আমার সাথে? আমি তো একজন বিবাহিতা নারী, আমার এই ধরনের অনুভূতি আসাটা কি ঠিক? পরের দিন সকালে আমি অফিসে যাওয়ার জন্য বের হলাম। লিফটের কাছে গিয়ে দেখি অয়নবাবু অপেক্ষা করছেন। শুভ সকাল শ্রাবণী দেবী, তিনি হাসি মুখে বললেন। শুভ সকাল অয়নবাবু। আমিও প্রত্যুত্তরে হাসলাম। লিফটে আমরা দুজনেই ছিলাম। লিফট নামছিল ধীরগতিতে। হঠাৎই লিফটের আলোটা নিভে গেল, আর লিফটটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। অয়নবাবু, কি হলো? আমি ভয় পেয়ে তার দিকে তাকালাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। মনে হচ্ছে লিফট আটকে গেছে। তিনি শান্ত গলায় বললেন, ভয় পাবেন না, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলো না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট কেটে গেল। লিফটটা অন্ধকার আর নীরব। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি ভয় পাচ্ছিলাম। অয়নবাবু, আমার কেমন যেন দম বন্ধ লাগছে। আমি ফিসফিস করে বললাম, এই নিন, আমার হাত ধরুন। ভয় কিসের? আমি তো আছি। তিনি তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। অন্ধকারে আমি তার হাতটা ধরলাম। তার হাতটা বেশ উষ্ণ আর শক্তিশালী ছিল। তার হাতের স্পর্শে আমার ভয়টা যেন কিছুটা কেটে গেল। লিফটের ছোট জায়গাটায় আমরা দুজন প্রায় গা ঘেঁষে দাঁড়িয়েছিলাম। তার শরীরের মিষ্টি একটা গন্ধ আমার নাকে এসে লাগল, যা আমার মনটাকে আরও বেশি চঞ্চল করছিল। আমার হাতটা তার হাতের মধ্যে যেন খুব নিরাপদ বোধ করছিল। প্রায় আধ ঘন্টা পর লিফটটা আবার চলতে শুরু করল। আলো জ্বলে উঠল। লিফটের দরজা খুলতেই আমরা দুজন বেরিয়ে এলাম। যাক বাবা, বাঁচা গেল। আমি শ্বাস নিঃশ্বাস ফেললাম। আমি তো ছিলাম, তাহলে ভয় কিসের? অয়নবাবু হাসলেন। তার হাসিটা আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছিল। হ্যাঁ, আপনার জন্যই হয়তো ভয়টা একটু কম লেগেছে। আমি সত্যি কথাটাই বললাম। সেদিন অফিসে গিয়েও আমি অয়নবাবুর কথা ভুলতে পারছিলাম না। তার হাতের স্পর্শ, তার শরীরের গন্ধ, তার হাসি, সবকিছুই আমার মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার মনের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সৌরভের কথা মনে পড়ছিল, কিন্তু তার সাথে অয়নবাবুর তুলনা করতে গিয়ে আমি কেমন যেন অপরাধ বোধে ভুগছিলাম। রাতে সৌরভের ফোন এলো। সে ঠিক আছে, কিন্তু তার ফিরতে আরও 2 দিন দেরি হবে। আমি একা, আরও বেশি একা অনুভব করছিলাম। সেই রাতে আমি বারান্দায় চুপচাপ বসেছিলাম। হঠাৎই অয়নবাবুর ফ্ল্যাটের বারান্দায় আলো জ্বলে উঠল। তিনিও হয়তো ফিরেছেন। আমি নিজেকে লুকিয়ে রাখলাম। চাইছিলাম না তিনি আমাকে দেখেন, কিন্তু আমার মন চাইছিল সে একবার আমাকে ডাকুক, আমার সাথে কথা বলুক। পরের দিন ছুটির দিন ছিল। আমি বাড়িতেই ছিলাম। দুপুরে যখন খেতে বসেছি, তখন দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি অয়নবাবু হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়িয়ে। শ্রাবণী দেবী, আমি দুপুরে একটু বেশি রান্না করে ফেলেছি। যদি কিছু মনে না করেন, তাহলে একটু ডাল আর সবজি নিতে পারেন, তিনি লাজুকভাবে বললেন। আমি অবাক হয়ে গেলাম। এমনটা তো সাধারণত কেউ করে না। আরে অয়নবাবু, কেন এত কষ্ট করলেন? আমি বললাম, কষ্ট কিসের? একা একা খেতে ভালো লাগে না, আর আপনিও তো একা আছেন। তিনি বললেন। আমি তার থেকে টিফিন ক্যারিয়ারটা নিলাম। অয়নবাবু, আপনি ভেতরে আসুন না, অন্তত একটু জল খেয়ে যান। আমি তাকে বললাম। তিনি ইতস্তত করে ভেতরে এলেন। আমি তাকে ড্রয়িং রুমে বসিয়ে জল দিলাম। তিনি খুব শান্তভাবে জল পান করলেন। আপনার কি একা থাকতে খুব অসুবিধা হয়? আমি তাকে জিজ্ঞাসা করলাম। অভ্যেস হয়ে গেছে শ্রাবণী দেবী, চাকরি সূত্রে তো কত জায়গায় থাকতে হয়েছে, কিন্তু মাঝে মাঝে তো খারাপ লাগেই।
আপনারও তো স্বামী বাইরে, আপনারও তো খারাপ লাগে নিশ্চয়ই। তিনি আমার দিকে তাকিয়ে বললেন। তার চোখে এক ধরনের সহানুভূতি ছিল, যা আমার ভেতরের একাকিত্বকে যেন ছুঁয়ে গেল। হ্যাঁ, লাগে তো বটেই, বিশেষ করে এই সন্ধ্যাগুলোতে। আমি বললাম। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। হঠাৎ করেই একটা অদ্ভুত নীরবতা আমাদের দুজনের মধ্যে বিরাজ করছিল। সেই নীরবতাটা মোটেই অস্বস্তিকর ছিল না, বরং ছিল এক ধরনের নিবিড় গভীর নীরবতা, যেখানে দুটি মনের অব্যক্ত কথা যেন একে অপরের কাছে পৌঁছাচ্ছিল। আমি লক্ষ্য করলাম তিনি মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাচ্ছিলেন, আর আমিও হয়তো তার অজান্তেই তার দিকে তাকিয়ে ফেলছিলাম। তার চাহনিতে এমন কিছু ছিল যা আমাকে এক অন্যরকম অস্বস্তিতে ফেলে দিচ্ছিল, অথচ সেই অস্বস্তিটাও যেন আমার ভালো লাগছিল। আপনি কি চা খাবেন অয়নবাবু? আমি বললাম। যদি দেন তাহলে খাবো। তিনি হাসলেন। আমি রান্নাঘরে চা বানাতে গেলাম। তিনি ড্রয়িং রুমে বসেছিলেন। রান্নাঘর থেকে তার দিকে তাকাচ্ছিলাম। তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ, তার মুখটা যেন হাজারো গল্পের সম্ভার নিয়ে দাঁড়িয়ে আছে। চা বানাতে বানাতে আমার মনে হচ্ছিল, এই মানুষটার সাথে আমার সম্পর্কটা কি শুধু একজন প্রতিবেশীর মতো থাকবে, নাকি আরও কিছু? এই ভাবনাটা আমাকে বারবার কুরে কুরে খাচ্ছিল। চা নিয়ে আনলাম। আমরা চা খেতে খেতে গল্প শুরু করলাম। তিনি তার চাকরি জীবন নিয়ে। সৌরভ ফিরতে পারছে না, আরও দুদিন দেরি হবে। কেমন যেন একা একা লাগছে। আমি ফিসফিস করে বললাম। আমার ভেতরে জমে থাকা একাকিত্বতা যেন গলার মাধ্যমে বেরিয়ে আসতে চাইছিল। ওপাশ থেকে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি কি আসব শ্রাবণী দেবী, যদি আপনার খারাপ না লাগে? তার এই প্রস্তাবটা আমাকে অবাক করে দিল। আমার ভেতরের এক নারী মন এক অদ্ভুত খুশিতে নেচে উঠল। আমি জানি এটা ভুল, কিন্তু আমার তখন কিছুই মানতে ইচ্ছে করছিল না। আসুন, আমি শুধু এইটুকু বললাম। 5 মিনিটের মধ্যে তিনি দরজায় টোকা দিলেন। আমি দরজা খুলতেই তাকে ভেতরে আসতে বললাম। তিনি ভেতরে এলেন। তার চোখে এক ধরনের গভীরতা ছিল, যা আমি আগে কখনো দেখিনি। বসুন অয়নবাবু, আমি তাকে ড্রয়িং রুমে বসালাম। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। ঘরের ভেতরটা একদম শান্ত, শুধু আমাদের দুজনের শ্বাসপ্রশ্বাসের শব্দ। হঠাৎ করেই তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমার হাতটা তার হাতের মুঠোয় তুলে নিলেন। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে যেন এক বিদ্যুতের ঝলক বইয়ে দিল। আমি জানি না কি হচ্ছিল আমার সাথে, কিন্তু আমার ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আমার চোখে জল চলে এলো। আমি কেন কাঁদছিলাম আমি নিজেই জানি না। হয়তো এই একাকিত্ব, হয়তো এই অপ্রত্যাশিত স্পর্শ, অথবা এই নিষিদ্ধ আকর্ষণ, সবকিছু মিলিয়ে আমার ভেতরে এক অদ্ভুত ঝড় বইছিল। কি হয়েছে শ্রাবণী দেবী, কেন কাঁদছেন? তিনি নরম গলায় জিজ্ঞাসা করলেন। আমি তার দিকে তাকালাম। তার চোখে এক ধরনের মায়া ছিল, যা আমার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে দিল। আমি তার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠলাম। তার শরীর থেকে একটা মিষ্টি পুরুষালী গন্ধ আসছিল, যা আমাকে আরও বেশি করে তার সাথে মিশে যেতে প্ররোচিত করছিল। তিনি আলতো করে আমার মাথায় হাত রাখলেন, আর আমার পিঠের ওপর দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। তার স্পর্শটা এত নরম আর আরামদায়ক ছিল যে আমার মনে হল আমি যেন যুগ যুগ ধরে এই স্পর্শটার জন্যই অপেক্ষা করছিলাম। আমার সমস্ত শরীর তার স্পর্শে যেন শিথিল হয়ে যাচ্ছিল, আর আমার ভেতরে এক গভীর প্রশান্তি নেমে আসছিল। আমি চোখ বন্ধ করে তার বুকে মুখ গুজে পড়ে রইলাম, যেন এই মুহূর্তটা আর শেষ না হয়। আমার মন চাইছিল এইভাবেই আমি সারা জীবন তার সাথে মিশে থাকি। আমার মনে হচ্ছিল এই স্পর্শটা আমার জীবনের সব শূন্যতাকে পূর্ণ করে দিতে পারে। আমি জানি না এর পরিণতি কি হবে, কিন্তু এই মুহূর্তে আমি শুধু তার বুকে আশ্রয় খুঁজে পেয়েছিলাম। আমার এই অনুভূতিটা হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু আমার কাছে তখন এর থেকে বেশি সত্যি আর কিছু ছিল না। অয়নবাবু আমাকে আরও শক্ত করে তার বাহুবন্ধনে জড়িয়ে নিলেন। তার হাতের চাপ আমার পিঠের ওপর যেন এক নতুন উষ্ণতার জন্ম দিচ্ছিল। তার নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছিল, আর তার বুকের ধুকফুক শব্দটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার মনে হল এই মানুষটা আমাকে বুঝছে, আমার একাকিত্বকে অনুভব করছে। তার উপস্থিতি আমার ভেতরের সব ভয়, সব দুশ্চিন্তা দূর করে দিচ্ছিল। আমি তার বুকে মুখ রেখেই অনুভব করছিলাম তার শার্টের নরম স্পর্শ, তার উষ্ণ ত্বক। আমার শরীরের প্রতিটা লোমকূপ যেন জেগে উঠছিল। আমি আস্তে আস্তে তার থেকে মুখ তুলে তার দিকে তাকালাম। তার চোখ আমার চোখের ওপর স্থির হল।
সেই চোখের গভীরে আমি এক অদ্ভুত মিশ্র অনুভূতি দেখতে পেলাম, একই সাথে সহানুভূতি, আকর্ষণ আর এক ধরনের অব্যক্ত আবেগ। আমাদের দুজনের চোখের ভাষা যেন একে অপরের মনের কথা বলতে চাইছিল। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছাকাছি চলে এলো। আমার হৃৎপিণ্ড তখন এতটাই জোরে ধুকফুক করছিল যে আমার মনে হচ্ছিল তা যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। আমি জানি না কেন, কিন্তু আমার সমস্ত সত্তা যেন চাইছিল এই মুহূর্তটা। আমার ভেতরে সব নিষেধ, সব সংস্কার যেন এক নিমিষেই উধাও হয়ে গিয়েছিল। আমি তার চোখে চোখ রেখে নীরব সম্মতি জানালাম। তিনি আর এক মুহূর্ত দেরি না করে তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নামিয়ে আনলেন। সেই প্রথম স্পর্শ, একটা নতুন, অজানা কিন্তু আকাঙ্ক্ষিত স্পর্শ। তার ঠোঁটের উষ্ণতা আমার ঠোঁটকে ছুঁয়ে যেতেই আমার সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। আমার চোখ দুটো আপনা আপনিই বন্ধ হয়ে এলো। আমি তার ঠোঁটের গভীরে হারিয়ে গেলাম। তার চুম্বন ছিল গভীর, আবেগপ্রবণ। আমার ভেতরে সব অস্থিরতা, সব শূন্যতা যেন সেই চুম্বনেই পূর্ণ হয়ে যাচ্ছিল। আমি তার কোমরে হাত দিয়ে তাকে আরও শক্ত করে আমার নিজের দিকে টেনে নিলাম। আমাদের শরীর দুটো যেন একে অপরের সাথে মিশে একাকার হয়ে যেতে চাইছিল। তার হাতের স্পর্শ আমার কোমরের কাছে অনুভব করলাম। তার হাত আলতো করে আমার শাড়ির আঁচল সরিয়ে আমার পিঠের নরম অংশে এসে পড়ল। তার আঙুলের ছোঁয়া আমার ত্বকে এক অন্যরকম শিহরণ জাগিয়ে তুলল। আমি তার প্রতিটি স্পর্শে আরও বেশি করে তার প্রতি আকৃষ্ট হচ্ছিলাম। তার মুখ আমার মুখের ওপর থেকে সরে এসে আমার কপালে, গালে আর তারপর ধীরে ধীরে আমার গলার কাছে এসে থামল। তার উষ্ণ নিঃশ্বাস আমার গলার কাছে এক অদ্ভুত অনুভূতি দিচ্ছিল। আমি তার চুল মুঠো করে ধরেছিলাম, যেন এই অনুভূতিটাকে ধরে রাখতে চাইছিলাম। তিনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, আমি জানি না শ্রাবণী দেবী, কিন্তু আপনার প্রতি আমার এই আকর্ষণটা আমি কিছুতেই আটকাতে পারছি না। তার গলার স্বর ছিল গভীর আর আবেগপ্রবণ। আমার নিজেরও একই অবস্থা ছিল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তার বুকে আরও বেশি করে মিশে গেলাম। আমার মনে হচ্ছিল এই মানুষটা আমার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, এক নতুন অনুভূতির স্বাদ এনে দিয়েছে, যা আমি আগে কখনো পাইনি। আমি জানতাম এটা ভুল পথ, কিন্তু সেই মুহূর্তে আমার মন শুধু এই পথেই হাঁটতে চাইছিল। সেই রাতের পর আমাদের সম্পর্কটা একটা নতুন মোড় নিল। সৌরভের অনুপস্থিতি আমাদের দুজনকে আরও বেশি কাছাকাছি নিয়ে এলো। আমরা গোপনে দেখা করতে শুরু করলাম। কখনো রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমি তার ফ্ল্যাটে যেতাম। কখনো সে আসত আমার ফ্ল্যাটে। আমাদের এই দেখা করাগুলো ছিল এক ধরনের নিষিদ্ধ রোমাঞ্চে ভরা। প্রতিটি মুহূর্তই যেন এক অজানা ভয় আর তীব্র আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে কাটত। আমি জানি এটা সমাজের চোখে ঘোর অন্যায়। আমি একজন বিবাহিতা নারী, আর অয়নবাবুও বিবাহিত। আমাদের এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই, কোনো সামাজিক স্বীকৃতি নেই, কিন্তু তবুও আমরা একে অপরের কাছে আশ্রয় খুঁজে পেয়েছিলাম। তার স্পর্শ, তার সঙ্গ আমাকে এক অন্যরকম শান্তি দিত, যা আমি আমার নিজের জীবনে অনুভব করতে পারছিলাম না। একদিন বিকেলে আমি অফিস থেকে ফিরছিলাম। রাস্তায় খুব ভিড়, আর আমার রিকশাটা একটা জ্যামে আটকে ছিল। হঠাৎই আমার মোবাইলটা বেজে উঠল। দেখি অয়নবাবুর ফোন। হ্যালো অয়নবাবু, আমি বললাম। কোথায় আপনি শ্রাবণী দেবী, এখনও ফিরলেন না যে? তার গলায় একটু চিন্তার সুর। জ্যামে আটকে আছি অয়নবাবু, ফিরতে হয়তো একটু দেরি হবে, আমি বললাম। আপনি যেখানে আছেন আমাকে বলুন, আমি আসছি আপনাকে নিতে, তিনি বললেন। আমি তাকে আমার লোকেশনটা দিলাম। 10 মিনিটের মধ্যেই তিনি তার বাইক নিয়ে এসে হাজির হলেন। আমি রিকশা থেকে নেমে তার বাইকের পেছনে বসলাম। তার শরীরের উষ্ণতা আমার পিঠে এসে লাগল। তার বাইকের গতি আর তার শরীরের স্পর্শ আমাকে এক অদ্ভুত উন্মাদনায় ভরিয়ে তুলছিল। আমি তার কোমর জড়িয়ে ধরলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি আমার ফ্ল্যাটে ঢুকলাম। অয়নবাবু তার ফ্ল্যাটে গেলেন। আমার সারা শরীরে তখনও তার শরীরের স্পর্শের রেশ লেগেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য মানুষ হয়ে গেছি। সেদিন রাতে সৌরভের ফোন এলো। সে আগামীকাল ফিরবে। আমার মনটা খারাপ হয়ে গেল। সৌরভ ফিরলে আমাদের এই গোপন সম্পর্কটা হয়তো থমকে যাবে। আমি অয়নকে ফোন করে বললাম, সৌরভ আগামীকাল ফিরছে অয়নবাবু,
আমার গলায় হতাশা ছিল। তাহলে তো আমাকে সাবধানে থাকতে হবে শ্রাবণী দেবী। তার গলাতেও এক ধরনের বিষণ্ণতা। আমাদের কি আর দেখা হবে না অয়নবাবু? আমি জিজ্ঞাসা করলাম। হবে না কেন? নিশ্চয়ই হবে। আমরা উপায় খুঁজে বের করব। এই সম্পর্কটা আমি কিছুতেই হারাতে চাই না শ্রাবণী দেবী। আপনি আমার জীবনে এক অন্যরকম আনন্দ এনে দিয়েছেন, তিনি বললেন। তার কথাগুলো শুনে আমার মনটা একটু শান্ত হল। পরের দিন সকালে সৌরভ ফিরল। আমি তাকে হাসি মুখে বরণ করে নিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতের মানুষ। বাইরে আমি একজন আদর্শ স্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে আমার মনটা তখন অয়নের কাছেই পড়েছিল। সৌরভ যখন বাড়িতে থাকত তখন অয়নের সাথে দেখা করাটা খুব কঠিন হয়ে যেত, কিন্তু তবুও আমরা সুযোগ খুঁজে বের করতাম। কখনো ছাদে গিয়ে যখন সৌরভ ঘুমাচ্ছিল তখন আমি অয়নের সাথে দেখা করতাম। কখনো বা বাজারের অজুহাতে আমি অয়নের সাথে কোনো নির্জন জায়গায় দেখা করতাম। আমাদের প্রতিটি দেখা করাই যেন এক অন্যরকম উৎসাহ আর ভালোবাসায় ভরা থাকত। একদিন দুপুরে সৌরভ অফিস চলে গেছে। আমার প্রচণ্ড জ্বর এলো। শরীরটা একদম ছেড়ে দিয়েছিল। আমি বিছানায় শুয়েছিলাম। আমার খুব একা লাগছিল। সৌরভকে ফোন করলাম। সে খুব ব্যস্ত, হয়তো দেরিতে ফিরবে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমার ফোনটা হাতে নিয়ে অয়নকে ফোন করলাম। অয়নবাবু, আমার খুব জ্বর এসেছে, শরীরটা খুব খারাপ লাগছে। আমি কেঁদে ফেললাম। কি বলছেন শ্রাবণী দেবী? আমি আসছি আপনার কাছে, চিন্তা করবেন না, তিনি বললেন। 10 মিনিটের মধ্যেই তিনি আমার দরজায় টোকা দিলেন। আমি খুব কষ্টে দরজা খুললাম। তিনি ভেতরে ঢুকেই আমার উদ্বিগ্ন চোখে তাকালেন। একদম ঠান্ডা হয়ে গেছেন আপনি। কি হয়েছে আপনার? দাঁড়ান, আমি ডাক্তার ডাকছি, তিনি বললেন। না অয়নবাবু, ডাক্তার লাগবে না, শুধু আমার একটু পাশে থাকুন, আমি ফিসফিস করে বললাম। তিনি আমার মাথায় হাত রাখলেন। তার হাতের স্পর্শে আমার শরীরটা যেন এক অন্যরকম শান্তি খুঁজে পেল। তিনি আমাকে ধরে বিছানায় নিয়ে গেলেন। আমার শাড়ির আঁচলটা ঠিক করে আমার গায়ে কম্বল টেনে দিলেন। তারপর তিনি আমার পাশে বসলেন আর আমার কপালে হাত রেখে দেখলেন জ্বর কতটা। প্রচণ্ড জ্বর আপনার। দাঁড়ান, আমি একটু ভেজা কাপড় নিয়ে আস। আপনার জন্য সব করতে পারি আমি, তিনি বললেন। তার চোখে এক ধরনের গভীর আবেগ ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন তার ভালোবাসার সাগরে ডুবে যাচ্ছি। আমি তার হাতটা ধরলাম। তার হাতের উষ্ণতা আমার সব শূন্যতাকে পূর্ণ করে দিচ্ছিল। আমি জানি আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু আমার মনের কাছে এই ভালোবাসাই সব চাইতে বড় সত্যি। আমার ইমো নম্বরটা হল 01834567890। যদি কখনো আমার মতো একাকিত্ব অনুভব করেন অথবা মনের কথা ভাগ করে নিতে চান, তাহলে আমাকে এই নম্বরে মেসেজ করতে পারেন। তিনি আমার হাতটা আলতো করে চেপে ধরলেন। তার চোখে এক ধরনের গভীর আকুতি ছিল। আমি জানি না আমাদের এই সম্পর্কের পরিণতি কী হবে, কিন্তু এই মুহূর্তে আমি শুধু তার বাহুবন্ধনে আশ্রয় খুঁজে পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে বুঝছে, আমার একাকিত্বকে অনুভব করছে। তার উপস্থিতি আমার ভেতরের সব ভয়, সব দুশ্চিন্তা দূর করে দিচ্ছিল। আমি তার বুকে মুখ রেখেই অনুভব করছিলাম তার শার্টের নরম স্পর্শ, তার উষ্ণ ত্বক। আমার শরীরের প্রতিটা লোমকূপ যেন জেগে উঠছিল। আমি জানি না কেন, কিন্তু আমার সমস্ত সত্তা যেন চাইছিল এই মুহূর্তটা। আমার ভেতরের সব নিষেধ, সব সংস্কার যেন এক নিমিষেই উধাও হয়ে গিয়েছিল। আমি তার চোখে চোখ রেখে নীরব সম্মতি জানালাম। তিনি আর এক মুহূর্ত দেরি না করে তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নামিয়ে আনলেন। সেই প্রথম স্পর্শ, একটা নতুন, অজানা কিন্তু আকাঙ্ক্ষিত স্পর্শ। তার ঠোঁটের উষ্ণতা আমার ঠোঁটকে ছুঁয়ে যেতেই আমার সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। আমার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। আমি তার ঠোঁটের গভীরে হারিয়ে গেলাম। তার চুম্বন ছিল গভীর, আবেগপ্রবণ। আমার ভেতরের সব অস্থিরতা, সব শূন্যতা যেন সেই চুম্বনেই পূর্ণ হয়ে যাচ্ছিল। আমি তার কোমরে হাত দিয়ে তাকে আরও শক্ত করে আমার নিজের দিকে টেনে নিলাম। আমাদের শরীর দুটো যেন একে অপরের সাথে মিশে একাকার হয়ে যেতে চাইছিল। সেই রাতে তিনি আমার পাশেই ছিলেন। আমার জ্বর কমে গিয়েছিল, কিন্তু তার উপস্থিতি আমার শরীরে এক অন্যরকম উষ্ণতার সৃষ্টি করছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার মুখটা খুব শান্ত দেখাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে।
এইভাবেই আমাদের গোপন সম্পর্কটা দিনের পর দিন আরও গভীর হতে লাগল। প্রতিটি সুযোগ পেলেই আমরা একে অপরের সাথে সময় কাটাতাম। সৌরভ যখন বাড়িতে থাকত তখন আমাদের দেখা করাটা খুব কঠিন হয়ে যেত, কিন্তু তবুও আমরা বিভিন্ন অজুহাত তৈরি করতাম। কখনো কোনো একাকী দুপুরে, কখনো বা রাতের আধালে আমরা একে অপরের কাছে ছুটে যেতাম। আমাদের এই গোপন দেখা করাগুলো ছিল এক ধরনের নিষিদ্ধ আনন্দের মতো, ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জীবনের স্বাদ পাচ্ছি, যা আমি আগে কখনো পাইনি। আমার জীবনের একাকিত্ব আর অপ্রাপ্তিগুলো যেন তার ভালোবাসার স্পর্শে পূর্ণ হয়ে যাচ্ছিল। এই সম্পর্কটা হয়তো সমাজের চোখে পাপ ছিল, কিন্তু আমার কাছে এটা ছিল আমার বেঁচে থাকার এক নতুন কারণ। প্রতিটি দিনই আমরা একে অপরের জন্য অপেক্ষা করতাম, কখন আবার দেখা হবে, কখন আবার তার স্পর্শ পাব। আমাদের এই গোপন যাত্রার পরিণতি কী হবে তা জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই রাতে তিনি আমার পাশেই ছিলেন। আমার জ্বর কমে গিয়েছিল, কিন্তু তার উপস্থিতি আমার শরীরে এক অন্যরকম উষ্ণতার সৃষ্টি করছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম, তার মুখটা খুব শান্ত দেখাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে খুব ভালোবাসে আর আমিও তাকে। তার চোখে আমি যে আশ্রয় আর ভরসা খুঁজে পেয়েছিলাম তা যেন আমার ৫ বছরের বিবাহিত জীবনেও অনুভব করিনি। তার প্রতি আমার অনুভূতিগুলো এক জটিল জালে জড়িয়ে যাচ্ছিল। একদিকে গভীর ভালোবাসা, অন্যদিকে তীব্র অপরাধবোধ। আমি জানতাম আমি যা করছি তা সামাজিক বা নৈতিক কোনো দিক থেকেই ঠিক নয়, কিন্তু আমার মন তখন কোনো যুক্তি মানতে রাজি ছিল না। শুধু তার কাছে থাকতে চাইছিল, তার স্পর্শে মিশে যেতে চাইছিল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আমার বুকটা ধরফর করে উঠল। তিনি তখন আমার পাশেই শুয়েছিলেন, শান্ত ভঙ্গিতে। তার মুখটা দেখে মনে হচ্ছিল তিনি যেন পৃথিবীর সব শান্তি খুঁজে পেয়েছেন। তার এই নিরীহ মুখ দেখে আমার বুকের ভেতরের অপরাধবোধ আরও তীব্র হয়ে উঠল। আমি চুপি চুপি বিছানা ছেড়ে উঠলাম আর রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আমার মন চাইছিল তাকে চা করে দিই, তার জন্য কিছু রান্না করি। কিন্তু সেই মুহূর্তে আমার সবথেকে বড় চিন্তা ছিল সৌরভের ফিরে আসার পর আমাদের এই সম্পর্কটা কিভাবে চালিয়ে যাব। আমার মনে এক অজানা ভয়ে দানা বাঁধছিল। চা বানিয়ে তার ঘরে নিয়ে গেলাম। তিনি তখন ঘুম থেকে উঠে বসেছিলেন, চুলগুলো অগোছালো। আমাকে দেখে তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। সেই হাসিটা আমার ভেতরের সব ভয়কে যেন এক নিমিষেই ভুলিয়ে দিল। শুভ সকাল শ্রাবণী দেবী, তিনি বললেন। তার গলায় এক ধরনের উষ্ণতা ছিল। শুভ সকাল অয়ন বাবু, চা এনেছি আপনার জন্য। আমি তার দিকে চায়ের কাপটা এগিয়ে দিলাম। তিনি চায়ের কাপটা নিলেন আর আমার হাতটা আলতো করে ছুঁয়ে দিলেন। সেই স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমাদের দুজনের চোখে চোখ পড়ল। সেই চোখের ভাষায় ছিল অব্যক্ত অনেক কথা, অনেক প্রতিশ্রুতি। আমরা সেদিন সকালটা একসাথেই কাটালাম। তিনি আমার জন্য স্যান্ডউইচ বানালেন আর আমি হাসি মুখে খেলাম। আমাদের দুজনের মধ্যে যেন এক নতুন বোঝাপড়া তৈরি হয়েছিল। এই সম্পর্কটা শুধু শারীরিক আকর্ষণই ছিল না, ছিল এক গভীর মানসিক সংযোগ। আমরা একে অপরের একাকিত্বকে পূরণ করছিলাম, একে অপরের না বলা কথাগুলোকে যেন ভাষা দিচ্ছিলাম। দুপুরের দিকে তিনি তার ফ্ল্যাটে ফিরে গেলেন। সৌরভের ফিরে আসার সময় হয়ে আসছিল। আমার বুকের ভেতরটা তখন আবার ধুকপুক করতে লাগল। আমি জানি আমাকে আবার আমার আগের জীবনে ফিরে যেতে হবে, একজন আদর্শ স্ত্রী, একজন সাধারণ গৃহবধূ। কিন্তু আমার মনটা তখন যেন আর আগের মতো ছিল না। অয়নের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মনে এক গভীর ছাপ ফেলে গিয়েছিল। সৌরভ সেদিন রাতেই ফিরে এলো। আমি তাকে হাসি মুখে বরণ করে নিলাম। সে ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। আমি তার পাশে শুয়েছিলাম, কিন্তু আমার চোখ বুজলে বারবার অয়নের মুখটা ভেসে উঠছিল। তার স্পর্শ, তার হাসি, তার চোখের গভীরতা সবকিছুই আমার মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক ডবল জীবন যাপন করছি। এক জীবনে আমি সৌরভের স্ত্রী, আর এক জীবনে আমি অয়নের প্রেমিকা। এই দুটো জীবনের মধ্যে ভারসাম্য রাখাটা আমার জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছিল। পরের কয়েক সপ্তাহ আমাদের দেখা করাটা বেশ কঠিন হয়ে গেল।
সৌরভ যখন বাড়িতে থাকত তখন আমরা খুব সাবধানে থাকতাম। লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে দেখা করতাম। কখনো ছাদে গিয়ে যখন সবাই ঘুমাচ্ছিল তখন আমরা অল্প সময়ের জন্য কথা বলতাম। কখনো বা বাজার যাওয়ার অজুহাতে অয়নের সাথে কোনো নির্জন ক্যাফেতে বসে অল্প কিছু সময় কাটাতাম। আমাদের এই দেখা করাগুলো যেন এক ধরনের নিষিদ্ধ আনন্দের মতো, ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। প্রতিটি মুহূর্তে আমাদের বুকের ভেতরটা ধুকফুক করত, এই বুঝি কেউ দেখে ফেলল। কিন্তু সেই ভয়টাও যেন আমাদের ভালোবাসাকে আরও তীব্র করে তুলছিল। একদিন বিকেলে যখন সৌরভ অফিসে ছিল, আমি অয়নকে ফোন করলাম। অয়নবাবু কেমন আছেন? আমার গলায় এক ধরনের আকুলতা ছিল। ভালো আছি শ্রাবণী দেবী, কিন্তু আপনাকে খুব মিস করছি, কখন দেখা হবে আমাদের? তার গলায়ও একই আকুলতা। জানি না, সৌরভ তো এখন বাড়িতেই থাকছে, অফিসের কাজগুলো এখন এখান থেকেই করছে, আমি বললাম। তাহলে কি আমরা আর দেখা করতে পারব না? তার গলায় হতাশা। আমার মনটা ভেঙে যাচ্ছিল, আমি তাকে ছাড়া থাকতে পারছিলাম না। তার সাথে কথা বলতে না পারা, তাকে দেখতে না পারা, এই অনুভূতিটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমরা নিশ্চয়ই কোনো পথ খুঁজে বের করব অয়নবাবু, আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না, আমি ফিসফিস করে বললাম। আমাদের এই সম্পর্কটা শুধু নিষিদ্ধই ছিল না, ছিল এক ধরনের নির্ভরতাও। আমি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম, আর সেও হয়তো আমারও। এইভাবে দিন কাটছিল। আমাদের দেখা করার সুযোগ কমে যাচ্ছিল, কিন্তু আমাদের একে অপরের টান বেড়েই যাচ্ছিল। একদিন রাতে সৌরভ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি অয়নকে একটা মেসেজ পাঠালাম, ঘুমিয়ে পড়লে? সাথে সাথেই তার উত্তর এলো, না, আপনার কথা ভাবছিলাম। আমার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। আমি তার ফ্ল্যাটে গেলাম, একদম নিঃশব্দে, যেন কোনো চোর। দরজাটা খোলা ছিল, আমি ভেতরে ঢুকলাম। অয়ন আমাকে দেখে তার দিকে হাত বাড়িয়ে দিল। আমি তার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমাদের দুজনার নিঃশ্বাস তখন দ্রুত চলছিল। তার স্পর্শ আমার ভেতরের সব শূন্যতাকে পূর্ণ করে দিচ্ছিল। আমরা সেই রাতে অনেকক্ষণ ধরে কথা বললাম, ভবিষ্যৎ নিয়ে, আমাদের এই সম্পর্ক নিয়ে। শ্রাবণী দেবী, আমি জানি না এর পরিণতি কী হবে, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না, আমি আপনাকে খুব ভালোবাসি। অয়ন আমার কপালে চুমু খেয়ে বলল। আমিও আপনাকে ভালোবাসি অয়নবাবু, কিন্তু এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই। আমি একজন বিবাহিতা নারী, আর আপনিও বিবাহিত। আমরা যা করছি তা পাপ। আমার চোখে জল চলে এলো। পাপ হোক বা না হোক শ্রাবণী দেবী, এই মুহূর্তে আপনার ভালোবাসাটা আমার কাছে সবথেকে বড় সত্যি, আর এই সত্যিটা আমি কিছুতেই হারাতে চাই না। তিনি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তার কথা শুনে আমার মনটা একটু শান্ত হল। আমি জানি না এর পরিণতি কী হবে, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু তার বুকে আশ্রয় খুঁজে পেয়েছিলাম। আমাদের এই গোপন সম্পর্কটা প্রায় 1 বছর ধরে চলছিল। এই 1 বছরে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়েছিল। আমরা একে অপরের সব কিছু জানতাম, একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়েছিলাম। কিন্তু এই সম্পর্কটার একটা অন্য দিকও ছিল, সেটা হলো ভয়। সব সময় একটা ভয় কাজ করত, এই বুঝি কেউ জেনে ফেলল, এই বুঝি সৌরভ জেনে ফেলল। এই ভয়টা আমাদের আমি জিজ্ঞাসা করলাম, জানি না কিভাবে সম্ভব, কিন্তু আমি এটা চাই শ্রাবণী দেবী। আমি আপনাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে দেখতে চাই। আমি আপনাকে খুব ভালোবাসি। তিনি বললেন। তার কথাগুলো আমার কানে যেন এক নতুন সুরের মতো বাজছিল। আমি জানি না কি বলবো। আমার মন চাইছিল তার কথাগুলো সত্যি হোক, কিন্তু বাস্তবটা তো অনেক কঠিন। অয়নবাবু, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আর আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আমাদের এই সম্পর্কটার কোনো সামাজিক স্বীকৃতি নেই। আমরা যদি একসাথে থাকতে চাই তাহলে অনেক কিছু হারাতে হবে, আমি বললাম। আমি সব হারাতে রাজি আছি শ্রাবণী দেবী, শুধু আপনাকে হারাতে চাই না, তিনি বললেন। আমার চোখে জল চলে এলো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার মনে হচ্ছিল এই মানুষটাই আমার প্রকৃত আশ্রয়। সেই রাতে আমরা অনেক স্বপ্ন দেখলাম, এক নতুন জীবনের স্বপ্ন, যে জীবনে শুধু আমরা দুজন থাকব আর আমাদের ভালোবাসা। কিন্তু সেই স্বপ্নটা পূরণ করাটা যে কতটা কঠিন তা আমরা দুজনেই জানতাম। সৌরভ যখন 1 মাস পর ফিরে এলো, তখন আমার মনটা খুব খারাপ ছিল। অয়নের সাথে আমার কাটানো প্রতিটি মুহূর্ত যেন আমার কাছে এক নতুন স্বপ্ন হয়ে ধরা দিয়েছিল। সৌরভকে দেখে আমার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছিল। আমি জানি আমি তাকে ঠকাচ্ছি, কিন্তু আমার মন তখন অয়নকে ছাড়া আর কিছু ভাবতে পারছিল না।
সৌরভ ফিরে আসার পর আবার আমাদের গোপন দেখা করার পর্ব শুরু হল। লুকিয়ে লুটিয়ে দেখা করা, ফোনে কথা বলা। এই খেলাটা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। আমার ভেতরে এক ধরনের মানসিক চাপ কাজ করছিল। একদিকে সৌরভের প্রতি আমার দায়িত্ব, অন্যদিকে অয়নের প্রতি আমার ভালোবাসা। এই দুটোকে একসাথে সামলানো আমার জন্য দিন দিন অসম্ভব হয়ে পড়ছিল। একদিন মেজ কাকিমা আমার বাড়িতে এলেন। তিনি খুব মিশুকে মহিলা। তিনি গল্প করতে খুব ভালোবাসেন। কি ব্যাপার শ্রাবণী, আজকাল অয়নবাবু খুব ঘন ঘন তোমার বাড়িতে আসেন দেখছি। মেজ কাকিমা হাসি মুখে বললেন। তার কথা শুনে আমার বুকের ভেতরটা ধুকফুক করে উঠল। আমি জানি মেজ কাকিমা অনেক কিছুই লক্ষ্য করেন। আরে কাকিমা, অয়নবাবু তো আমার প্রতিবেশী। সৌরভ যখন বাড়িতে থাকে না, তখন উনি আমাকে একটু সাহায্য করেন। আর তাছাড়া উনি তো একা থাকেন, তাই মাঝে মাঝে আমার বাড়িতে এসে চা খেয়ে যান। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ তা তো বটেই, প্রতিবেশী মানেই তো বিপদে আপদে পাশে থাকা। কিন্তু আজকাল তো এই প্রতিবেশী সম্পর্কগুলো কেমন যেন হয়ে গেছে, তাই না? মেজ কাকিমা এক ধরনের ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে বললেন। তার কথা শুনে আমার মনে হল তিনি যেন অনেক কিছু জেনে গেছেন। আমার সারা শরীরে ঘাম ছুটে গেল। আমি জানি এই ধরনের গুঞ্জন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। না না কাকিমা, অয়নবাবু খুব ভালো মানুষ, আর আমরা তো শুধু প্রতিবেশী। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। মেজ কাকিমা আর কিছু বললেন না, কিন্তু তার চোখে আমি এক ধরনের সন্দেহ দেখতে পেলাম। তিনি চলে যাওয়ার পর আমার ভেতরে এক তীব্র ভয় কাজ করছিল। আমার মনে হচ্ছিল আমাদের এই গোপন সম্পর্কটা হয়তো আর গোপন থাকবে না। আমি সাথে সাথেই অয়নকে ফোন করলাম। অয়নবাবু, মেজ কাকিমা আমার বাড়িতে এসেছিলেন। তিনি আপনার ঘন ঘন আমার বাড়িতে আসা নিয়ে কিছু কথা বলেছেন। আমি ফিসফিস করে বললাম, কি বলছেন শ্রাবণী দেবী? তিনি কি কিছু সন্দেহ করছেন? তার গলাতেও এক ধরনের উদ্বেগ। আমার তো তাই মনে হচ্ছে অয়নবাবু। তার কথা শুনে মনে হল তিনি যেন অনেক কিছু জেনে গেছেন। আমি বললাম, তাহলে তো আমাদেরকে আরও সাবধানে থাকতে হবে শ্রাবণী দেবী। এই সম্পর্কটা যদি ফাঁস হয়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হবে। অয়ন বললেন। আমরা দুজনই খুব চিন্তিত ছিলাম। আমাদের গোপন সম্পর্কটা এখন ঝুঁকির মুখে। পরের কয়েকদিন আমরা আর একে অপরের সাথে দেখা করলাম না। ফোনেও খুব সাবধানে কথা বলতাম। আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। অয়নকে ছাড়া আমার জীবনটা যেন শূন্য মনে হচ্ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমরা কোনো ঝুঁকি নিতে চাইছিলাম না। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। অয়নের ফ্ল্যাটের আলো নিভে গেছে। আমি জানি সে হয়তো আমাকে নিয়ে ভাবছে। আমার চোখে জল চলে এলো। এই নিষিদ্ধ ভালোবাসা আমাকে একদিকে যেমন আনন্দ দিচ্ছিল, তেমনি অন্যদিকে এক গভীর যন্ত্রণাও দিচ্ছিল। সেই রাতে আমার আর ঘুম হল না। আমি সারা রাত ধরে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। আমার মনে হচ্ছিল এই সম্পর্কটা হয়তো আর বেশিদিন টিকবে না। সমাজের চোখে এটা পাপ, আর এই পাপের শাস্তি হয়তো আমাকে পেতেই হবে। পরের দিন সকালে সৌরভ ঘুম থেকে উঠে আমার দিকে তাকালো। কি ব্যাপার শ্রাবণী, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? সে জিজ্ঞাসা করল। না মানে একটু শরীরটা খারাপ লাগছে, আমি মিথ্যে বললাম। আমি তাকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না। আমার ভেতর এক গভীর অপরাধবোধ কাজ করছিল। আমি জানতাম আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় এই সম্পর্কটা শেষ করতে হবে, অথবা এর পরিণতি যাই হোক না কেন তা মেনে নিয়ে অয়নের সাথে থাকতে হবে। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য সহজ ছিল না। এই চিন্তাগুলো আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যখন একটি অপ্রত্যাশিত ঘটনা সব হিসেব বদলে দিল। একদিন সকালে আমি যখন অফিসে যাচ্ছিলাম, লিফটে আমার দেখা হলো অয়নের স্ত্রীর সাথে। তিনি গ্রামে থাকেন, তাই তার হঠাৎ আগমন আমাকে বেশ অবাক করল। তার নাম রীতা। তিনি দেখতে খুবই সাধারণ, শাড়িতে মোড়ানো, চোখে এক ধরনের সরলতা। শুভ সকাল শ্রাবণী দেবী, তিনি হাসি মুখে বললেন। তার হাসিটা ছিল নিষ্পাপ, কিন্তু আমার বুকের ভেতরটা তখন ধুকফুক করছিল। আমি জানি না তিনি কতদিন ধরে এখানে আছেন, বা তিনি আমাদের সম্পর্ক সম্পর্কে কিছু জানেন কিনা। শুভ সকাল রীতা দেবী, আপনি এখানে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি কাল রাতে এসেছি। অয়ন ফোন করে বলল আমার নাকি শরীরটা ভালো নেই, তাই কয়েকদিনের জন্য এখানে এসে থাকতে। তিনি বললেন। তার কথা শুনে আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। অয়ন আমার জ্বর হয়েছিল বলে তার স্ত্রীকে ফোন করে শহরে এনেছে। এটা আমার জন্য এক নতুন ধাক্কা ছিল। আমি বুঝতে পারছিলাম অয়ন আমাকে নিয়ে কতটা চিন্তিত ছিল, কিন্তু তার এই কাজটা আমার মনে এক অন্যরকম অপরাধবোধ সৃষ্টি করল। আমি তার স্ত্রীকে ঠকাচ্ছি, আর সে আমার জন্য তার স্ত্রীকে ডেকে এনেছে।
ওহ আচ্ছা, ভালোই হলো। অয়নবাবুর একটু যত্ন নেওয়ার লোক দরকার। আমি নিজেকে সামলে নিয়ে বললাম। আমরা লিফট থেকে বেরিয়ে এলাম। রীতা দেবী আমাকে টাটা করে চলে গেলেন। আমার মনে তখন হাজারো প্রশ্ন। অয়ন কেন এই কাজটা করল? সে কি এই সম্পর্কটা শেষ করতে চাইছে, নাকি সে তার স্ত্রীর সামনে নিজেকে একজন ভালো স্বামী প্রমাণ করতে চাইছে? আমি জানি না। সেই দিন অফিসে আমার মন বসল না। বারবার রীতা দেবীর মুখটা মনে পড়ছিল। তার সরল হাসি, তার নিষ্পাপ চোখ, সব কিছুই আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি জানি আমি যা করছি তা ভুল, কিন্তু আমি অয়নকে ছাড়তে পারছিলাম না। সন্ধ্যায় আমি অয়নকে ফোন করলাম। অয়নবাবু, রীতা দেবী কখন এসেছেন? আমি জিজ্ঞাসা করলাম। কাল রাতে। কেন শ্রাবণী দেবী, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? তার গলায় একটু চিন্তার সুর। অসুবিধা মানে? আপনি কেন এই কাজটা করলেন? আমার জ্বর হয়েছিল বলে আপনি আপনার স্ত্রীকে ডেকে আনলেন? আমার গলায় এক ধরনের ক্ষোভ ছিল। আমি আপনাকে নিয়ে খুব চিন্তিত ছিলাম শ্রাবণী দেবী। আপনি একা ছিলেন, আর আপনার জ্বর হয়েছিল। তাই আমি রীতাকে ফোন করে আসতে বললাম। তিনি বললেন। আর আমি কি আপনার কাছে এতই মূল্যহীন? আমার চোখে জল চলে এলো। না শ্রাবণী দেবী, আপনি আমার কাছে মূল্যহীন নন। আপনি আমার কাছে সব। কিন্তু রীতা তো আমার স্ত্রী, আমি তাকে তো ফেলে দিতে পারি না, তিনি বললেন। তার কথাগুলো আমার বুকে যেন এক গভীর আঘাত হানল। আমি বুঝতে পারলাম আমাদের এই সম্পর্কটা হয়তো কোনোদিনই সমাজের স্বীকৃতি পাবে না। আমি তার কাছে শুধু একজন প্রেমিকা, কিন্তু তার জীবনে তার স্ত্রীর গুরুত্ব অনেক বেশি। তাহলে কি আমাদের সম্পর্কটা এখানেই শেষ, অয়নবাবু? আমি ফিসফিস করে বললাম। ওপাশ থেকে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি জানি না শ্রাবণী দেবী, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না। আমি আপনাকে খুব ভালোবাসি। আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি। আমার জীবনের সব স্বপ্ন, সব আশা যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেল। আমি জানি না এখন আমার কি হবে। পরের কয়েকদিন আমার জীবনটা যেন এক অন্যরকম যন্ত্রণায় ভরে গেল। অয়ন আর আমার দেখা করা তো দূরের কথা, ফোনেও কথা বলা সম্ভব হচ্ছিল না। রীতা দেবী এখন অয়নের সাথে থাকছেন, তাই অয়নকে খুব সাবধানে থাকতে হচ্ছে। আমি জানি তারও কষ্ট হচ্ছে, কিন্তু আমার কষ্টটা তার থেকে অনেক বেশি ছিল। আমি যেন অয়নকে ছাড়া বাঁচতে পারছিলাম না। একদিন বিকেলে আমি অফিস থেকে ফিরছিলাম। লিফটের কাছে দেখি অয়ন আর রীতা দেবী একসাথে দাঁড়িয়ে আছেন। রীতা দেবীর মুখে এক ঝলমলে হাসি, অয়নের মুখেও এক ধরনের স্বস্তি। তারা দুজনেই যেন নিজেদের মধ্যে খুব সুখী। আমার বুকের ভেতরটা তখন তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। আমার মনে হল আমি যেন এক অপ্রয়োজনীয় মানুষ, তাদের সুখের মধ্যে আমি এক কাঁটা। আমি তাদের পাশ কাটিয়ে লিফটে উঠলাম। তারা আমাকে দেখে হাসি মুখে শুভেচ্ছা জানালেন, কিন্তু আমি তাদের দিকে তাকাতে পারছিলাম না। আমার চোখ ছলছল করছিল। লিফটে উঠে আমার মনে হল আমি যেন এক অন্য জগতের, আর তারা এক অন্য জগতের। আমাদের সম্পর্কটা হয়তো এখানেই শেষ। রাতের বেলায় আমার আর ঘুম হল না। আমি সারা রাত ধরে কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন এক বিশাল শূন্যতায় ভরে গেছে। অয়নকে ছাড়া আমি কিভাবে থাকব আমি জানি না। পরের দিন সকালে আমি অফিসে যাওয়ার জন্য বেরোলাম। আমার মনে হচ্ছিল আমার শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেছে। আমি লিফটের কাছে গেলাম। অয়নও লিফটের কাছে ছিল, সে একা ছিল। শুভ সকাল শ্রাবণী দেবী, সে আমার দিকে তাকাল। তার চোখে এক ধরনের বিষণ্ণতা ছিল, যা আমি আগে কখনো দেখিনি। শুভ সকাল অয়নবাবু, আমি ফিসফিস করে বললাম। লিফটে আমরা দুজনেই ছিলাম। লিফট ধীর গতিতে নামছিল। আমাদের দুজনের মধ্যে এক গভীর নীরবতা বিরাজ করছিল। সেই নীরবতাটা মোটেই স্বস্তিদায়ক ছিল না, বরং ছিল এক ধরনের যন্ত্রণাময় নীরবতা। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন শ্রাবণী দেবী, অয়ন হঠাৎ করে বলল। আমি তার দিকে তাকালাম। আমার চোখে জল চলে এলো। তাহলে কেন এমন করলেন? আমি জিজ্ঞাসা করলাম। আমার গলা কাঁপছিল। আমি রীতাকে ছেড়ে দিতে পারব না শ্রাবণী দেবী, সে আমার স্ত্রী, আর সমাজে তার একটা সম্মান আছে। আমি জানি আমি আপনার সাথে যা করেছি তা ভুল, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি। সে আমার হাতটা ধরল। তার হাতের উষ্ণতা আমার আমি জানি আমাকে এখন এই বাস্তবটা মেনে নিতে হবে। প্রায় ৬ মাস পর অয়নরা এই ফ্ল্যাট ছেড়ে চলে গেল। তারা অন্য শহরে চলে গেল। আমি জানি এই খবরটা আমার জন্য এক নতুন ধাক্কা ছিল। আমার জীবনের সব আশা, সব স্বপ্ন যেন এক নিমিষেই ধুলোয় মিশে গেল। অয়ন চলে যাবার পর আমার মনে হল আমার জীবনটা যেন এক বিশাল শূন্যতায় ভরে গেছে। আমি সৌরভের সাথে আর আগের মতো মিশতে পারছিলাম না।
তার সাথে কথা বলতে আমার ভালো লাগত না। আমার ভেতরে এক গভীর একাকিত্ব কাজ করছিল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমার মন মানতে রাজি ছিল না। সৌরভ আমার এই পরিবর্তনটা লক্ষ্য করল। সে আমার দিকে উদ্বিগ্ন চোখে তাকাল। "কি ব্যাপার শ্রাবণী, আজকাল তুমি খুব চুপচাপ থাকো, আমার সাথে কথাও বলো না?" সে জিজ্ঞাসা করল। আমি তাকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না। আমি জানি তাকে বললে সে আমাকে ভুল বুঝবে। আমার জীবনটা হয়তো আরও কঠিন হয়ে যাবে। "কিছু না, মানে একটু শরীরটা খারাপ লাগছে," আমি মিথ্যে বললাম। সৌরভ আর কিছু বলল না, কিন্তু তার চোখে আমি এক ধরনের সন্দেহ দেখতে পেলাম। সে হয়তো বুঝতে পারছিল আমার জীবনে কিছু একটা পরিবর্তন এসেছে। আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিলাম, নতুন করে বাঁচতে চাইছিলাম, কিন্তু অয়নের স্মৃতি আমাকে বারবার কষ্ট দিচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অপরাধী। আমি আমার স্বামীকে ঠকাচ্ছি, আর এই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। বৃষ্টি পড়ছিল। সেদিনের সেই বৃষ্টি আর এই বৃষ্টি দুটোর মধ্যে যেন অনেক পার্থক্য। সেদিন আমার জীবনে অয়ন এসেছিল, আর আজ সে চলে গেছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমার মোবাইলটা হাতে নিলাম। আমার মনে হল আমি যেন নাতাশার সাথে কথা বলি, তার সাথে আমার মনের কথাগুলো ভাগ করে নিই। আমি তার ইমো নম্বরে মেসেজ পাঠালাম। আমি জানি না সে আমাকে উত্তর দেবে কিনা, কিন্তু আমার মন চাইছিল তার সাথে আমার এই গল্পটা ভাগ করে নিতে। আমার জীবনের এই অধ্যায়টা হয়তো সমাজের চোখে ভুল, কিন্তু আমার কাছে এটা ছিল আমার বেঁচে থাকার এক নতুন কারণ। আমি জানি না এই গল্পের পরিণতি কি হবে। আমি কি আবার নতুন করে বাঁচতে পারব, নাকি আমার জীবনটা সারা জীবন এই অপরাধবোধ আর একাকিত্বে ভরে থাকবে? এই প্রশ্নগুলো আমার মনকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছিল। শ্রাবণী তার ডায়েরির পাতা উল্টে পুরনো দিনের কথা মনে করতে লাগল। প্রতিটি শব্দ, প্রতিটি লাইন যেন অয়নের সাথে কাটানো মুহূর্তগুলোকে জীবন্ত করে তুলছিল। অয়নের দেওয়া প্রথম গোলাপ, তার লেখা প্রথম প্রেমপত্র, তাদের একসাথে কাটানো সেই বৃষ্টিভেজা সন্ধ্যাগুলো, সবই যেন তার চোখের সামনে ভেসে উঠছিল। সে উপলব্ধি করছিল তার জীবনের এই সম্পর্কটা শুধু একটা প্রেম ছিল না, ছিল তার আত্মিক সংযোগ। এমন একজন মানুষ যে তাকে তার নিজের থেকেও বেশি বুঝেছিল, যে তার একাকিত্ব আর মনের অব্যক্ত বেদনাকে স্পর্শ করতে পেরেছিল। এই ডায়েরিটা ছিল তার গোপন সঙ্গী, তার অশ্রুভেজা চোখের সাক্ষী। সৌরভের সাথে তার সম্পর্কটা দিন দিন আরও বেশি যান্ত্রিক হয়ে উঠছিল। তারা একসাথে থাকত, কিন্তু তাদের মধ্যে যেন এক অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছিল। সৌরভ তার অফিসের কাজে ডুবে থাকত, আর শ্রাবণী ডুবে থাকত তার নিজের স্মৃতি আর একাকিত্বের জগতে। তাদের মধ্যে কথা হতো, কিন্তু সেই কথাগুলোর গভীরে কোনো অনুভূতি ছিল না, ছিল শুধু দায়বদ্ধতা আর অভ্যাস। শ্রাবণী প্রায়ই ভাবত সৌরভ কি কোনোদিন তার মনের অবস্থা বুঝতে পারে না, নাকি সে নিজেই এত বেশি আত্মমগ্ন যে শ্রাবণীর কষ্টগুলো তার চোখে পড়ে না। একদিন সন্ধ্যায় সৌরভ অফিস থেকে ফিরে এসে শ্রাবণীকে বলল, "শ্রাবণী, আমাদের তো আর কোনো সন্তান হল না। তোমার কি মনে হয় না আমাদের একটা সন্তান নেওয়া উচিত? তাহলে হয়তো আমাদের জীবনটা আরও পূর্ণতা পাবে?" সৌরভের কথা শুনে শ্রাবণী চমকে উঠল। সন্তান, এই কথাটা তার মনে আগে কখনো আসেনি। অয়নের সাথে তার জীবনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কি একটা সন্তান পূরণ করতে পারবে? সে নিজেই তো নিজের জীবনের কোনো সমাধান খুঁজে পায়নি। কিভাবে একটা নতুন জীবনকে এই জটিলতার মধ্যে নিয়ে আসবে? তার মন দ্বিধায় ভরে গেল। "আমি জানি না সৌরভ," শ্রাবণী ফিসফিস করে বলল, "আমি এই মুহূর্তে কোনো সন্তানের দায়িত্ব নেওয়ার কথা ভাবতে পারছি না।" সৌরভ হতাশ হল। "কেন? তুমি কি কোনো সমস্যায় আছো? আমরা তো 5 বছর হয়ে গেল বিয়ে করেছি।" শ্রাবণী আর কোনো উত্তর দিতে পারল না। সে শুধু মাথা নিচু করে রইল। তার মনে হচ্ছিল সে সৌরভের সাথে শুধু অন্যায় করছে না, বরং নিজেকেও ঠকাচ্ছে। সে একটা মিথ্যে জীবনের মধ্যে আটকা পড়ে গেছে। রাত বাড়ছিল। শ্রাবণী বারান্দায় গিয়ে বসল। আকাশে তারা ঝলমল করছিল। তার মনে পড়ল অয়নের সাথেও সে কতবার এমন চাঁদনি রাতে তারার দিকে তাকিয়ে গল্প করত। তার প্রতিটি শ্বাস প্রশ্বাসে যেন অয়নের উপস্থিতি অনুভব করত।
কিন্তু আজ সব স্মৃতি, শুধু স্মৃতি। তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। সেদিন রাতেই শ্রাবণী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সে আর এই মিথ্যে জীবন যাপন করতে পারবে না। তাকে সৌরভের সাথে কথা বলতে হবে। তার মনের সব কথা তাকে জানাতে হবে। পরিণতি যাই হোক না কেন, তাকে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে। সে জানে এটা খুব কঠিন হবে, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। পরের দিন সকালে সৌরভ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শ্রাবণী তার সামনে গিয়ে দাঁড়াল। তার মুখটা খুব শান্ত ছিল, কিন্তু তার চোখের গভীরে এক দৃঢ় সংকল্প ছিল। সৌরভ, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, শ্রাবণী বলল। তার গলা কাঁপছিল। সৌরভ তার দিকে তাকাল। তার চোখে এক ধরনের বিস্ময়। কি হয়েছে শ্রাবণী, এত সকালে? হ্যাঁ, এখনই। এই কথাগুলো আর আটকে রাখা আমার পক্ষে সম্ভব নয়, শ্রাবণী বলল। সৌরভ সোফায় বসল। শ্রাবণীও তার পাশে বসল। তার বুকের ভেতরটা ধুকফুক করছিল। সে জানে এই কথাগুলো বলার পর তার জীবনটা হয়তো সম্পূর্ণ বদলে যাবে। শ্রাবণী ধীরে ধীরে তার সব কথা বলতে শুরু করল। অয়নের সাথে তার পরিচয়, তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা, তাদের একাকিত্ব, সব কিছুই সে সৌরভকে খুলে বলল। তার গলা কাঁপছিল, তার চোখে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে থামল না। সে তার মনের সব ভার হালকা করতে চাইছিল। সৌরভ স্তম্ভ হয়ে শ্রাবণীর কথা শুনছিল। তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। সে যেন পাথর হয়ে গিয়েছিল। শ্রাবণী যখন তার কথা শেষ করল, তখন ঘরের ভেতরটা এক গভীর নীরবতায় ডুবে গেল। শুধু শ্রাবণীর কান্নার শব্দ। কিছুক্ষণ পর সৌরভ শান্ত গলায় বলল, তুমি কি অয়নকে ভালোবাসো শ্রাবণী? শ্রাবণী মাথা নিচু করে বলল, হ্যাঁ সৌরভ, আমি তাকে ভালোবাসি। সৌরভ উঠে দাঁড়াল। তার মুখটা তখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখে এক ধরনের গভীর যন্ত্রণা আর অবিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না শ্রাবণী, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? 5 বছর ধরে আমরা একসাথে আছি, আর তুমি? তার কথাগুলো শেষ হল না। শ্রাবণী তার হাতটা ধরল। আমি জানি সৌরভ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমি যা করেছি তা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। আমার মনে হয়েছিল আমি যেন এক অন্য জীবনের স্বাদ পাচ্ছি। সৌরভ তার হাতটা ঝটকা মেরে সরিয়ে দিল। জীবন? এটাই কি তোমার জীবন শ্রাবণী? একজন বিবাহিত পুরুষের সাথে পরকীয়া? তার চোখে আগুন জ্বলছিল। শ্রাবণী আর কোনো উত্তর দিতে পারল না। সে শুধু কাঁদতে লাগল। তার মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচাইতে বড় পাপী। আমি তোমাকে ডিভোর্স দেব শ্রাবণী, সৌরভ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল। আমি এমন একজনের সাথে থাকতে পারব না যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার কথা শুনে শ্রাবণীর সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ডিভোর্স, এই কথাটা তার মনে আগে কখনো আসেনি। তার জীবনটা মুহূর্তেই যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে জানে তার এই কাজের পরিণতি এটাই হবে, কিন্তু তবুও তার ভেতরে এক ধরনের শূন্যতা আর ভয় কাজ করছিল। সৌরভ সেদিনই বাড়ি ছেড়ে চলে গেল। সে তার কিছু কাপড় চোপড় নিয়ে তার বন্ধুর বাড়িতে চলে গেল। শ্রাবণী একা হয়ে গেল। তার ফ্ল্যাটটা তখন যেন এক বিশাল শূন্যতায় ভরে গেল। তার মনে হল সে যেন সব হারিয়ে ফেলেছে। তার ভালোবাসা, তার পরিবার, তার সামাজিক অবস্থান, সব কিছুই এক নিমিষেই শেষ হয়ে গেল। পরের কয়েকদিন শ্রাবণী নিজেকে ঘরের মধ্যে আটকে রাখল। সে কারো সাথে কথা বলতে চাইছিল না। তার ফোনটা বন্ধ করে রাখল। তার মন চাইছিল অয়নের সাথে কথা বলি, তাকে তার সব কথা বলি, কিন্তু সে জানে এটা ঠিক হবে না। অয়ন এখন তার স্ত্রীর সাথে সুখী। তার জীবনে আবার কোনো অশান্তি নিয়ে আসা তার উচিত হবে না। কিন্তু এই একাকিত্ব আর অপরাধবোধ শ্রাবণীকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে জানে না এখন তার কি হবে। সে কি আবার নতুন করে বাঁচতে পারবে, নাকি তার জীবনটা সারা জীবন এই যন্ত্রণায় ভরে থাকবে? এই প্রশ্নগুলো তার মনকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন সন্ধ্যায় শ্রাবণী আবার তার ডায়েরিটা খুলল। সেখানে সে তার জীবনের সব কথা লিখতে শুরু করল। তার কষ্ট, তার যন্ত্রণা, তার একাকিত্ব। তার মনে হচ্ছিল এই ডায়েরিটাই তার একমাত্র সঙ্গী।
এভাবেই কয়েক মাস কেটে গেল। সৌরভের সাথে তার ডিভোর্স প্রক্রিয়া শুরু হল। শ্রাবণী জানত এই প্রক্রিয়াটা তার জন্য কতটা কঠিন হবে, কিন্তু সে তা মেনে নিতে প্রস্তুত ছিল। তার মন চাইছিল এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে। সমাজ তার দিকে আঙুল তুলতে শুরু করল। প্রতিবেশীরা তার দিকে অন্য চোখে তাকাতে শুরু করল। মেজ কাকিমা তাকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতেন। শ্রাবণী বুঝতে পারছিল সমাজ তাকে একজন পতিতা হিসাবেই দেখছে। তার এই অপরাধের জন্য তাকে শাস্তি ভোগ করতেই হবে। তার অফিসের বসও তাকে ডেকে পাঠালেন। শ্রাবণী দেবী, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কিন্তু আপনার এই ঘটনাটা আমাদের অফিসের সুনামেরও। অয়ন শ্রাবণীর দিকে তাকিয়ে বলল। শ্রাবণীর চোখে জল চলে এলো। তার মনে হচ্ছিল সে যেন আবার এক নতুন জীবন ফিরে পেয়েছে। তার সব স্বপ্ন, সব আশা যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। সে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। তার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। আমি আপনাকে ভালোবাসি অয়নবাবু, আমি আপনাকে খুব ভালোবাসি, শ্রাবণী ফিসফিস করে বলল। সেই দিন থেকে শ্রাবণী আর অয়নের নতুন জীবন শুরু হল। তারা সমাজের সব বাধা উপেক্ষা করে একে অপরের সাথে থাকার সিদ্ধান্ত নিল। তাদের এই সিদ্ধান্তটা সমাজের চোখে হয়তো ভুল ছিল, কিন্তু তাদের কাছে এটা ছিল তাদের জীবনের সবচাইতে বড় সত্যি। প্রথম দিকে তাদের জীবনটা খুব কঠিন ছিল। সমাজের কটু কথা, প্রতিবেশীদের অবজ্ঞা, সব কিছুই তাদের সহ্য করতে হয়েছে। শ্রাবণী তার চাকরি হারিয়েছিল, আর অয়নকেও তার সরকারি চাকরি থেকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু তারা একে অপরের হাত ধরেছিল, আর কোনো পরিস্থিতিতেই একে অপরের হাত ছাড়েনি। অয়ন একটা ছোটখাটো ব্যবসা শুরু করল। শ্রাবণীও তাকে সাহায্য করতে লাগল। তাদের ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাসই ছিল তাদের একমাত্র অবলম্বন। ধীরে ধীরে তাদের জীবনটা আবার ছন্দে ফিরতে শুরু করল। তারা নতুন করে বাঁচতে শিখল। অবশ্যই তাদের নতুন ফ্ল্যাটে প্রতিবেশীরা তাদের দেখে প্রথমে মুখ ফিরিয়ে নিত। বাজার বা কোনো দোকানে গিয়েও শ্রাবণীকে মাঝে মাঝে বিদ্রূপের শিকার হতে হতো। কেউ কেউ ফিসফিস করে বলত, ওই তো সেই মেয়েটা যে স্বামীর ওপর পরকিয়া করেছিল। এই কথাগুলো তার কানে এলে তার মন ভেঙে যেত। অয়ন তাকে সান্ত্বনা দিত, ওদের কথা কানে নিও না শ্রাবণী, আমরা তো কোনো ভুল করিনি, আমরা শুধু একে অপরদের ভালোবেসেছি। ভালোবাসা কি পাপ? অয়নের এই কথাগুলো তার মনে সাহস জোগাত। শ্রাবণী এবং অয়ন তাদের নতুন জীবনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। আর্থিক সংকট তাদের জীবনকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছিল। অয়নের ছোট্ট ব্যবসাটি ততটা সফল হচ্ছিল না যতটা তারা আশা করেছিল। দিনের পর দিন তাদের সঞ্চয় কমতে শুরু করেছিল। শ্রাবণী, যে কখনো আর্থিক সংকটের মুখোমুখি হয়নি, সেও এখন বুঝতে পারছিল জীবনের কঠিন বাস্তবতা। কিন্তু তারা একে অপরের পাশে ছিল, আর এটাই ছিল তাদের সবচাইতে বড় শক্তি। একদিন রাতে যখন তারা দুজনেই ক্ষুধার্ত পেটে শুয়েছিল, তখন শ্রাবণী অয়নকে বলল, অয়নবাবু, আমার মনে হয় আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল। আমরা হয়তো সমাজে টিকে থাকতে পারব না। তার চোখে জল। অয়ন তার হাতটা ধরল। না শ্রাবণী, আমাদের সিদ্ধান্ত ভুল ছিল না। ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, আর ভবিষ্যতেও একসাথে থাকব। এই কঠিন সময়টা কেটে যাবে, বিশ্বাস রাখো। অয়নের কথাগুলো শ্রাবণীর মনে সাহস জোগাল। সে জানে এই মানুষটা তাকে কখনো একা ছেড়ে যাবে না। এইভাবে তারা দুজন একসাথে লড়াই করে যাচ্ছিল। অয়ন দিনরাত পরিশ্রম করছিল তার ব্যবসাটাকে সফল করার জন্য। শ্রাবণীও তাকে সর্বাত্মক সহযোগিতা করছিল। সে ঘরে বসে বিভিন্ন হ্যান্ডিক্রাফটের জিনিস বানাতে শুরু করল, যা সে অনলাইনে বিক্রি করত। ধীরে ধীরে তাদের ব্যবসাটা একটু একটু করে উন্নতি করতে শুরু করল। সময়ের সাথে সাথে তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও কিছুটা বদলাতে শুরু করল। কিছু মানুষ তাদের কঠিন সংগ্রাম আর একে অপরের প্রতি তাদের ভালোবাসা দেখে তাদের সমর্থন করতে শুরু করল। তারা বুঝতে পারছিল ভালোবাসা কখনো ভুল হতে পারে না। এক সন্ধ্যায় যখন তারা তাদের ছোট্ট ফ্ল্যাটে বসে চা খাচ্ছিল, তখন শ্রাবণী অয়নকে বলল, অয়নবাবু, আমার মনে হয় আমরা জিতে গেছি। অয়ন তার দিকে তাকালো, তার চোখে এক ঝলমলে হাসি। হ্যাঁ শ্রাবণী, আমরা জিতে গেছি, আমাদের ভালোবাসা জিতে গেছে। তারা একে অপরকে জড়িয়ে ধরল।
তাদের চোখে জল, কিন্তু সেই জল ছিল আনন্দের। তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করে এক নতুন দিগন্তে পৌঁছেছিল। কিন্তু এই জয়ের পেছনে ছিল অনেক ত্যাগ, অনেক কষ্ট। শ্রাবণী আজও তার পুরনো জীবনের কথা মনে করে, সৌরভের কথা মনে করে, তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে। তার মনে এক ধরনের অপরাধবোধ কাজ করে, কিন্তু সে জানে সে যা করেছে তার ভালোবাসার জন্যই করেছে। এইভাবেই তাদের জীবনটা এগিয়ে চলছিল। তারা আর সমাজের কটু কথার তোয়াক্কা করত না। তারা তাদের নিজেদের মতো করে বাঁচতে শুরু করল। তাদের ভালোবাসাই ছিল তাদের জীবনের একমাত্র সত্য। তারা জানে তাদের এই গল্পটা হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু তাদের কাছে এটা ছিল তাদের জীবনের সবচাইতে বড় সত্যি। এই গল্পটা হয়তো আপনাদের অনেকেরই জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রতিচ্ছবি। সমাজে এমন অনেক সম্পর্ক আছে যার কোনো সামাজিক স্বীকৃতি থাকে না, থাকে শুধু দুটি মনের গভীর টান। এই সম্পর্কগুলো হয়তো ভুল, কিন্তু ভালোবাসার কি কোনো সংজ্ঞা আছে? ভালোবাসা কি কখনো ভুল হতে পারে? এই প্রশ্নগুলো আপনাদের কাছেই থাকল। শ্রাবণী তার ডায়েরির শেষ পাতায় লিখল, আমার জীবনটা এক অপ্রত্যাশিত মোড় নিয়েছে। আমি হারিয়েছি আমার তথাকথিত সম্মান, আমার পরিচিত জীবন, কিন্তু আমি পেয়েছি এমন একজন মানুষ যে আমার আত্মাকে ছুঁয়ে গেছে। অয়ন, তুমি আমার জীবনের শেষ ঠিকানা। সে ডায়েরিটা বন্ধ করে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু এই গল্পের এখানেই শেষ নয়। জীবনের পথ সব সময় মসৃণ হয় না। যখন তারা ভাবছিল যে সব ঝড় থেমে গেছে, তখনই এক নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তাদের। অয়নের ব্যবসার উন্নতি হচ্ছিল ঠিকই, কিন্তু সেই উন্নতির পেছনে ছিল রাত দিন এক করে দেওয়া পরিশ্রম। তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করল। শ্রাবণী তাকে বারবার বিশ্রাম নিতে বলত, কিন্তু অয়ন শুনত না। তার একটাই লক্ষ্য ছিল, শ্রাবণীকে একটা ভালো জীবন দেওয়া, তাদের ভালোবাসার একটা মজবুত ভিত্তি তৈরি করা। একদিন সকালে অয়ন তার দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা শুরু হল। শ্রাবণী ভয় পেয়ে গেল। সে সাথে সাথেই অয়নকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে জানালেন অয়নের হার্টে সমস্যা হয়েছে, তাকে দ্রুত অপারেশন করতে হবে। অপারেশনের খরচ অনেক। শ্রাবণী তার সব সঞ্চয় নিয়ে এলো, কিন্তু তাও যথেষ্ট ছিল না। সে অসহায়ভাবে অয়নের থেকে তাকাল। তার মনে হচ্ছিল এই বুঝি তার জীবন থেকে অয়নও হারিয়ে যাবে। শ্রাবণী তার পুরনো বন্ধুদের কাছে সাহায্যের জন্য গেল। তারা সবাই তাকে এড়িয়ে গেল। সমাজ তাকে একজন খারাপ নারী হিসেবে দেখছে, তাই কেউ তাকে সাহায্য করতে রাজি ছিল না। সে অসহায়ভাবে তার ফ্ল্যাটে ফিরে এলো। অয়ন তখন হাসপাতালের বিছানায় শুয়েছিল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, শ্রাবণী, আমি হয়তো আর বাঁচব না। শ্রাবণী তার হাতটা ধরল। না অয়ন, তুমি এমন কথা বলো না। আমি তোমাকে কিছু হতে দেব না। আমরা একসাথে ছিলাম, একসাথে থাকব। তার চোখে জল। সেই রাতে শ্রাবণী তার পুরনো ডায়েরিটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছিল। তার মনে পড়ল তার ইমো নম্বরটা, যে নম্বরটা সে নাতাশাকে দিয়েছিল। তার মনে হল হয়তো নাতাশা তাকে সাহায্য করতে পারবে। সে সাথে সাথেই নাতাশার নম্বরে মেসেজ পাঠাল, তার জীবনের সব কথা খুলে বলল আর সাহায্য চাইল। নাতাশা যখন শ্রাবণীর মেসেজ পেল, তখন সে অবাক হয়ে গেল। সে জানত শ্রাবণী তার জীবনের গল্পটা তাকে বলবে, কিন্তু এমন এক পরিস্থিতিতে সে সাহায্য চাইবে তা সে কখনো ভাবেনি। নাতাশা শ্রাবণীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। নাতাশা তার চ্যানেলে শ্রাবণীর গল্পটা বলল। সে তার দর্শকদের কাছে শ্রাবণীর জন্য সাহায্যের আবেদন করল। তার এই আবেদনটা অনেক মানুষের মনে সাড়া ফেলল। মানুষজন শ্রাবণীর জন্য টাকা পাঠাতে শুরু করল। তাদের ভালোবাসা আর সহানুভূতির কারণে অয়নের অপারেশনের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় হয়ে গেল। অয়নের অপারেশন সফল হল। সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। শ্রাবণী তার পাশে ছিল, তার যত্ন নিচ্ছিল। তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করে আবার জিতে গেল। হাসপাতাল থেকে ফিরে আসার পর অয়ন শ্রাবণীকে জড়িয়ে ধরল। শ্রাবণী, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। শ্রাবণী তার দিকে তাকালো, তার চোখে জল। আমরা একসাথে ছিলাম, একসাথে আছি অয়ন, আর ভবিষ্যতেও একসাথে থাকব। এই ঘটনাটা তাদের জীবনকে আরও বেশি মজবুত করে তুলল।
তারা বুঝতে পারল ভালোবাসা সবচাইতে বড় শক্তি। সমাজের চোখে তাদের সম্পর্কটা হয়তো ভুল ছিল, কিন্তু তাদের কাছে এটা ছিল তাদের জীবনের সবচাইতে বড় সত্যি। কয়েক বছর পর শ্রাবণী আর অয়নের জীবনটা আবার ছন্দে ফিরে এলো। অয়নের ব্যবসা আরও বেশি সফল হল। তারা একটা নতুন বাড়ি কিনল। সেই বাড়িতে তারা একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। তাদের জীবনে আর কোনো ঝড় ছিল না, ছিল শুধু ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস। একদিন সন্ধ্যায় তারা তাদের বারান্দায় বসে চা খাচ্ছিল। আকাশে চাঁদ ঝলমাল করছিল। শ্রাবণী অয়নের দিকে তাকিয়ে হাসল। আমার মনে হয় আমরা জিতে গেছি অয়নবাবু, শ্রাবণী বলল। অয়ন তার হাতটা ধরল। হ্যাঁ শ্রাবণী, আমরা জিতে গেছি, আমাদের ভালোবাসা জিতে গেছে। তাদের এই গল্পটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটা ছিল তাদের জীবনের এক কঠিন বাস্তবতা। ভালোবাসা সব বাধা অতিক্রম করে, সমাজের সব কটু কথা উপেক্ষা করে টিকে থাকতে পারে। কারণ ভালোবাসা কোনো নিয়ম মানে না, কোনো সীমানা মানে না। ভালোবাসা শুধু ভালোবাসা। নাতাশা তার চ্যানেলে এই গল্পটা শেষ করল এই বলে যে শ্রাবণী আর অয়নের গল্পটা আমাদের এটাই শেখায় যে জীবন কখনো সরল পথে চলে না। অনেক সময় এমন কিছু সম্পর্ক তৈরি হয়ে যায় যার কোনো সামাজিক স্বীকৃতি থাকে না, কিন্তু সেই সম্পর্কগুলোই আমাদের জীবনের সবচাইতে বড় সত্যি হয়ে দাঁড়ায়। ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের মধ্যে দিয়ে শ্রাবণী আর অয়ন তাদের নিজেদের গল্পটা লিখেছে। আর এই গল্পটা আমাদের সবার জন্যই এক শিক্ষণীয় বিষয়। জীবন আমাদের অনেক